আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ, অমীমাংসিত বিষয়ে জনমত নেয়ার পরামর্শ জুনায়েদ সাকির। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IDEA। সিএসির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। এবং ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। দিল্লি ও ইসলামাবাদ ছাড়ছেন দু দেশের নাগরিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের কমত্বের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেসব বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে একমত হবে না, সেগুলোর জন্য জনগণের মত নেয়ার পরামর্শ দেন তিনি। তবে ঐকমত্যের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে তার আশা। বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সামনে ব্রিফিং করছে জুনায়েদ সাকির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়। হাত তোলা একটা এমপির মতো জায়গায় দাঁড়ায় নিয়ে বহু সভা সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ৭০ অনুচ্ছেদ বাতিল চাই, কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থ বিল কিংবা বাজেট ব্যতি রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে আস্থা ভোট, সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিং এর একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয়, অতীতেও এটা দেখা গেছে। সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেনসাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট, এই দুই বিষয়ের বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেই রকম ভাবে ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি। এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধি করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি সাংবিধানিক যে পদগুলো আছে, যেমন তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয়, বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অফ পাওয়ারের জায়গায় থাকে এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার। দর্শক, ঐকমত্য কমিশনের সঙ্গে সভা শেষে ব্রিফিং করছিলেন জুনায়েদ সাকির। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিএসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার বিষয়ে অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা।
এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। Public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms. And basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. আগামীতে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চেয়েছে জামাতে ইসলামী। সিসি ক্যামেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে দলটি। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব দাবি জানানো হয়। এতে জামাতের পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি বলেন, গণতন্ত্র, সংখ্যালঘু ও নারী বিষয়ে জামাতের অবস্থান ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন তারা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের, রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন, টাইম লাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। ইতালির রোমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। পপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন দুজন। বিশেষ করে তারা বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। এছাড়া আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের ডিকাস্টেরি কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাডের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এ সময় প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের দারিদ্র্য ও যুদ্ধমুক্ত দর্শনের কথা স্মরণ করেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডের প্রশংসা করেন কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব। এদিকে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল সকালে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে মামলার বাদী আসিয়ার মা আয়েশা খাতুন ছাড়াও 1 নম্বর ও 2 নম্বর সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। 4 আসামির উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল মামলার আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। এই মামলায় মোট 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এদিকে শুরু থেকে এই মামলায় আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকলেও আজ লিগ্যাল এইডের মাধ্যমে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের সাথে কথা বলেননি এই আইনজীবী। এবং ওই যে শাস্তি হয় প্রশাসন সেই শাস্তি যেন দেয়। সাক্ষীরা তাদের অবস্থানে সঠিক থেকে তাদের সাক্ষ্য এবং জেরার উত্তর দিতে সক্ষম হয়েছে। বিজ্ঞ আদালত আগামীকাল পুনরায় 3, 4 এবং 5 নম্বর সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের শিকার হয়ে লজ্জা, চাপ ও বিচারে দীর্ঘসূত্রিতার হতাশ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া। অভিযুক্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়া না ফেরা দেশে চলে যাওয়ায় কাতরাচ্ছেন মা। রাত 10টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের একটি ভাড়া বাসায় লামিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দেয় বলে জানায় পরিবার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। আটকানো তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আসে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকেই। ধর্ষকের
প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। নিহত তরুণীর বাবা জসিমউদ্দিন ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। 10 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার 2 সপ্তাহের মধ্যে আপিল বিভাগে শুনানি শেষে রায় কার্যকরের দাবি জানিয়েছেন জেলার আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 11 বছর আগের এই দিনে নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ নিহত 7 জনের বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধনের আয়োজন করে জেলার আইনজীবীরা। জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধনে নিহতদের স্বজন ও এলাকাবাসীরাও অংশ নেন। ভারত পাকিস্তান সীমান্তে ভোরে আবারও দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে পাকিস্তানকে না জানিয়ে হঠাৎ সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে আজাদ কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে মোদী সরকার জঙ্গি হামলার নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের উপর দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভিসা বাতিল করায় পাকিস্তান ও ভারত ছেড়ে চলে যাচ্ছেন উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। নৌ, স্থল ও আকাশপথে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি সীমান্তে যুদ্ধের অনুশীলন করছেন দুদেশের প্রতিরক্ষা বাহিনী। এতে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে তুমুল উত্তেজনা, আতঙ্ক। কাশ্মীর উপত্যকা জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি সন্দেহে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। ভারতীয় সেনাবাহিনী গভীর রাতে আমাদের বাড়িতে বোমা হামলা চালায়। তারা আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে মিথ্যাচার করছে ভারত। জঙ্গি হামলার নাটক সাজিয়ে মোদী সরকার কাশ্মীরে দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগামের ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, তবে এর নেপথ্যে মোদী সরকারেরই ষড়যন্ত্র রয়েছে। অভিযানের নামে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মোদী। পেহেলগামের ঘটনার কোনো তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারত কোনো তদন্ত ছাড়াই মিথ্যে অভিযোগ করে কাশ্মীরের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনো ঘটনার তদন্ত চায়। এদিকে ভিসা বাতিল করায় ভারত ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানিরা। সীমান্তে দুদেশের নাগরিকদের দীর্ঘ লাইন। পাসপোর্ট পরীক্ষা করে উভয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। একদিন তো দিল্লি तक तो एक दिन लग जाता है आने का। 23 तारीख को उधर पहुंचा था। कार्यों से मिले, उन्होंने बोला इंडियन पासपोर्ट नहीं हो रहा है, सिर्फ ग्रीन पासपोर्ट क्रॉसिंग हो रही है। बट ये हो रहा है कि मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना जरूरी है बच्चों के साथ। तो मुझे आज ही के दिन में आई थी, एक हफ्ते में मुझे जाना पड़ रहा है। 6 दिन रही हूँ मैं।
इस हादसे की वजह से बस बहुत जल्दी भागे हम लोग। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। নদীতে পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর এমন হুমকির পর সিন্ধুর উপনদী ঝিলামে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে করে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের নতুন করে বিরোধ ভাবিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলোকেও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত নিয়োগ কার্যক্রম দ্রুত চালু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের গেট ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন এনআইডি সেবা নিতে আসা সাধারণ জনগণ। বিক্ষোভকারীরা বলছেন 2019 সালে সার্কুলার হলেও 2024 সালে প্রিলি পরীক্ষার ফল প্রকাশের পরও প্রিলি পরীক্ষা না দিয়েও ইসির 741 জনকেও উত্তীর্ণ করা হয়। এ সময় নতুন করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় 55 জনকে। অথচ 2019 সালে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয় দুবার। এ সময় ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটো পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়ার দাবিও জানানো হয়। আমাদের দাবি একটাই, পরীক্ষা চাই। আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানে অবস্থান আছি, আমরা অনশন এখানেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে। মেধার দ্বারা যদি চাকরি কারণ না হয়, যে কয়েকজন হয় সেই কয়েকজনের লিখ 16 গ্রেডের একটা লিখিত পরীক্ষা যদি এরা নিতে না পারে, ইরাকে নির্বাচন নিতে পারবে বৈধভাবে? দর্শক, সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিং করছেন জ্বালানি উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্যার, আমার নাম লুৎফর রহমান কাকুর স্যার, আমি আমাদের সঙ্গে কাজ করি। আমরা স্যার জানি যে দেশের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় ব্ল্যাক আউট হয়েছিল 2014 সালে। তখনও স্যার একটা কমিটি হয়েছিল, সেই কমিটি স্যার বেশ কিছু সুপারিশ করেছিল। তখন বলেছিল যে আমাদের ন্যাশনাল গ্রিডকে 3টা ভাগে ভাগ করা যায় কিনা, যাতে একসঙ্গে সারা দেশে গ্রিড না করে। এবং স্যার তখন এই যে আপনি যে বললেন যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ চালু হওয়া, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি অধিকাংশকে এফজিইউ মোডে আনার জন্য একটা ছিল, সুপারিশ ছিল। আমরা যতটুকু জানি এগুলি বাস্তবায়ন এখনো তেমন একটা হয় নাই স্যার। আর স্যার এই যে 2টা তার একসঙ্গে লেগে ন্যাশনাল গ্রিড ফেল করা, এটা তো স্যার একটা মানে দেশের জন্য সত্যি খুব ভয়াবহ ব্যাপার, এরকম অনেক হতে পারে। তো স্যার এই ভবিষ্যতে এই সুরক্ষার জন্য আসলে আপনারা কি করবেন? প্রথম যেটা আপনারা খুব ভালো মন্তব্য করছেন, সেটা হচ্ছে এই কমিটি টার্মস অফ রেফারেন্স এর মধ্যে আমরা এটাও ইনক্লুড করব যে আগের যে কমিটি যে সুপারিশ করছে সেটার বাস্তবায়নের একই কমিটিতে। সুতরাং এটার মধ্যে আরেকটা জিনিস যোগ হবে যে আগে যেসব সুপারিশ করা ছিল সেগুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা, করা না হয়ে কেন হয় না, স্যার। আর একটা কোশ্চেন স্যার, আমাদের গ্রিড কিন্তু স্যার এখন যদি আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসে, সেইখানে স্বয়ংক্রিয়ভাবে যাতে চালু হতে পারে, নতুন করে বিদ্যুৎ এটা বলো। এফজিএমও তো দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালু বন্ধ করা যায় না, এফজিএমও দিয়ে সিস্টেমের স্টেবিলিটি রাখা যায়। অলরেডি আমরা পর্যায়ক্রমে যতগুলো মেশিন এফজিএমও তে করা যায় আমরা অলরেডি টেস্ট করছি। গত কয়েকদিন আগে আমরা একটা সিস্টেম টেস্ট করছি। এটা খুব শীঘ্রই আমরা হয়তো সবগুলো, কারণ এগুলো নিয়ে আমাদের বিভিন্ন ইউটিলিটির সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন আগে 8 ঘন্টার জন্য আমরা একটা 34টা মেশিন দিয়ে আমরা এফজিএমও টেস্ট করছি, যেটা খুব শীঘ্রই হবে। আর যে ফল্টটা অকার্ড হয়েছে এটা আসলে একটা বড় ধরনের ফল্ট হয়েছে। দর্শক, সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিং করছিলেন জ্বালানি উপদেষ্টা। নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে একটি খুনের ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বসতবাড়ি ভাঙচুর, লুটপাট এবং পাকা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পিকুল শেখ ও রিকাইল শেখের নেতৃত্বে একাধিক পরিবারের উপর এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী এক নারী জানান, অভিযুক্ত দুজন এলাকায় মাইকিং করে তাদের ধান কাটতে বাধা দিচ্ছেন। একই সাথে তাদের পাকা ধান কেটে নেয়া এবং এখনো বসতবাড়ি লুট করছে। ধান কাটার বিষয়ে কোনো অভিযোগ পায়নি জানিয়ে পুলিশ আশ্বাস দিয়েছে আগের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের গ্রামের যে কোনো একটা নিয়ে দলাদলি হয়েছিল, আমার বাবার মানে যেগুলো সম্পত্তি ছিল ওনারা মানে বাড়ি ঘর ছিল লুটপাট করে নিয়ে গেছে। অল্পগুলো ধান ছিল তাও রাত্রিবেলা কাইটে নিয়ে যাচ্ছে, এবং আরো যে কটা ধান আছে তাও আমার ছেলে মেয়েদের খাওয়ার কোনো কিছু রাখতেছে না। বাড়ি ঘরে আমাকে থাকতেই দিচ্ছে না, আসলে মারবে। সামনে যেন আর কোনো ঘর বাড়ি বা কোনো কিছু ভাঙচুর না হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেষ হলো বিশ্ব ব্যাংক এবং IMF এর এবারের বসন্তকালীন বৈঠক। আগামী জুনে IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ। ঋণ পাওয়ার শর্ত নিয়ে আবারও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 21 এপ্রিল শুরু হওয়া 6 দিন ব্যাপী বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক স্থানীয় সময় 26 এপ্রিল শেষ হয়। মূল বৈঠকের পাশাপাশি IMF এর কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের আলাদা বৈঠক হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। বাকি 2টি কিস্তিতে আরো $239 কোটি পেতে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে। এবছরের জুন মাসে এই অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দুদফা বৈঠকে বাংলাদেশ ও IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। The World Bank is supporting the government of Bangladesh to address these challenges. এছাড়া দুটি প্রকল্পে বাংলাদেশকে 85 কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় 10,370 কোটি টাকা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে এ ঋণ দেয়া হচ্ছে। দেশের দুর্বল ব্যাংক একীভূত করতে বিশ্ব ব্যাংক ও IMF টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের চলমান সংস্কারকে স্বাগত জানিয়ে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক। These trade conflicts have been like a forgotten pot boiling on a stove. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক IMF এর এবারের বসন্তকালীন বৈঠকে অংশ নেয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির পরে আসলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে বিশ্বের বিভিন্ন বড় বড় হবে। এবারের সম্মেলন, বিশেষ করে এবারে বসন্তকালীন সবার মধ্য দিয়ে সবাইকে আশ্বস্ত করা হয়েছে কিভাবে সবাই মিলে সম্মিলিতভাবে একটি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালীভাবে গড়ে তোলা যায়। সেজন্য বিশ্ব ব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর পাশেও থাকবে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবারের বসন্তকালীন সভায়। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। রাজধানী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক UAP এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আওতায় বিশেষ অধিবেশন। বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগ DBA এবং ক্লাব অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং CF এর যৌথ আয়োজনটিতে প্রধান বক্তা ছিলেন UNDPর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UAP ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন UAP উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে জাতীয় উন্নয়নে একাডেমিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন। রাজধানী তেজগাঁও অনুষ্ঠিত হল লাইফস্টাইল ম্যাগাজিন MW বাংলাদেশ আয়োজিত ব্যতিক্রম ধর্মী নৃত্যানুষ্ঠান মায়া বেঙ্গল ইন মোশন। আন্তর্জাতিক নৃত্য দিবসকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটির এবারের মূল ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। এতে নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, সাবরিনা সাফিনিসা, বেনজির সালাম, সামিনা হোসেন, আনিকা কবির শখ ও তাদের দল। সান কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় টাইমলেস ট্যাগর শীর্ষক নৃত্য অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার টয়লেটিজের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। আন্তর্জাতিক নৃত্য দিবস 29 এপ্রিল রাত 10:30টায় মাছরাঙার পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
সকালে রাজধানীর আগারগাঁয় আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এর আগে গত 17 থেকে 20 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে 2টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে নেন 10 সদস্যের বাংলাদেশ দল। এবারে পার্টেক্স খেলার খবর। সিরিজের সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে কাল দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ ফিল সিমন্স বলেন, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক না থাকলে আবারও ভুগতে হবে দলকে। মান বাঁচানো ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়েও আছে দুশ্চিন্তা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। একে তো জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হার, তার উপরে ব্যাটিংটাও হচ্ছে যাচ্ছে তাই দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না টাইগারদের। নিয়মিত 200-র নিচে অল আউট হওয়া কিংবা ব্যাটারদের আত্মাহুতি দিয়ে আসাও যেন নিয়ম বানিয়ে ফেলেছে টাইগাররা। পেসারদের শর্ট বলে টাইগার ব্যাটাররা কতটা অসহায় তা আবারও সিলেট টেস্টে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে জিম্বাবুয়ের পেসার। এক মুজারাবানির তোপে 2 ইনিংসে ঢুকেছে বাংলাদেশের টপ অর্ডার। এর জন্য তাড়াহুড়া আর অ্যাপ্রোচের ঘাটতির কথা বলছেন টাইগার কোচ। আগের টেস্টে কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। 1, 2, 3 টেস্ট ম্যাচে এটা হবে না। এদিকে ওপেনারদের বারবার ব্যর্থতায় ব্যাটিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে বিজয়কে। তবে 5 বলার নাকি 4 বলার নিয়ে নামবে স্বাগতিকরা, তা উইকেট দেখেই সিদ্ধান্তের কথা বলেন ফিল সিমন্স। আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই, শুধু ঠেকিয়ে 200 রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা, আমরা সেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই। এদিকে জিম্বাবুয়েও চায় ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ কাজে লাগাতে। breaking it down into small bits and making sure that you do stick to your processes, stick to your plans. সোমবার সকালে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। শক্তি সামর্থ্যে অনেকখানি পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের পরে চট্টগ্রামে ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। তাই তো এভাবেই তপ্ত রোদে নিজেদের ব্যাটিংয়ের টেকনিক্যাল ভুলগুলো সমাধানে ঘাম ঝরাচ্ছে বিজয়, মুশফিক, শান্তরা। নিজেদের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা দূর করে টাইগাররা কি পারবে সিরিজে সমতা আনতে, এটাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ছুঁল বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 গোলে। এরপর অতিরিক্ত সময়ে জুলস কুন্দের দুর্দান্ত শটে শিরোপা নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। এই নিয়ে 32 বার এই প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল বার্সেলোনা। রিপোর্ট SM আশরাফের। মায়াবী রাত যেন স্বপ্নের মাঠে ফুটে ওঠা এক রূপকথা। সাদা শিবিরের হৃদয়ে কাঁপানো উল্লাসের মাঝখানে বার্সেলোনা আঁকল শিল্পীর তুলিতে নতুন ইতিহাস। কোপা দেল রের শিরোপা তাদের করে নিল আপন করে। শুরু থেকেই বার্সেলোনার গর্জনের চেষ্টা যেন ঝড়ের আগে অস্থির বাতাসের মতো। রাফিনহা, লামিন ইয়ামালদের পায়ের ছন্দে দুলছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্স। তেমনি এক মুহূর্তের জাদুতে পেদ্রি বর্জ্যের মতো বল পাঠালেন জালে। রিয়াল বারবার চেষ্টা করলো, আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। অবশেষে কিলিয়ান এমবাপ্পের অগ্নিঝরা শটে সমতায় কার্লো আনচেলত্তির দল। এরপর ভালভার্দে, বেলিংহামের জাদুকরি পাস আর ড্রিবলিংয়ে কেঁপে ওঠে বার্সেলোনার ডিফেন্স। সেভিয়ার প্লাজা নুয়েভায় চুয়ামেনি স্তব্ধ করে দেন সমর্থকদের। কিন্তু কাতালানরা পিছু হটেনি। হান্সি ফ্লিক যেন সময়ের ওপারে হাত বাড়িয়ে নিয়ে আসেন পেপ গার্দিওলার পুরনো মন্ত্র, পাস, স্পর্শ আর দুঃসাহসের নাচ। অতিরিক্ত সময়ের 116 মিনিটে এলো সেই জাদুকরী মুহূর্ত। রিয়ালের জাল ছিঁড়ে ইতিহাসের পাতায় আরেকটি কবিতা লিখলেন কুন্দে।
শেষে রাত ঢাকলো লাল নীল আবরণে। বার্সেলোনা ফুটবলাররা স্মরণ করিয়ে দিলেন ফুটবল এক জাদু, আর তারা সেই জাদুর চিরকালীন রূপকথার নাম। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ, অমীমাংসিত বিষয় জনমত নেয়ার পরামর্শ জুনায়েদ সাকির। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IDEA। সিএসির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। এবং ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, দিল্লি ও ইসলামাবাদ ছাড়ছেন দুদেশের নাগরিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।